আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইসো ইলেকট্রনিক পদার্থ সম্পর্কে জানবো। চলো দেখি আইসো ইলেকট্রনিক পদার্থ আসলে কি। তো প্রথমে যদি সংজ্ঞার দিকে যাই, সংজ্ঞা জানার আগে আমরা আইসো ইলেকট্রন শব্দের অর্থটা একটু বোঝার চেষ্টা করি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখছো তারা অলরেডি জানো আইসো অর্থাৎ আইসো কথাটা দ্বারা বোঝায় হচ্ছে সমান। আর এখানে ইলেকট্রন, তাহলে বুঝতেই পারছো যে সমান সমান ইলেকট্রন বিশিষ্ট পদার্থ হবে। সংজ্ঞার মাধ্যমে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি আচ্ছা, একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে একাধিক পদার্থের অর্থাৎ একাধিক অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক বলা হয়। অর্থাৎ আমরা যদি দুইটা পরমাণু নিই, খেয়াল করো, ধরো আমরা কিন্তু নর্মালি জানি যে কোনো পদার্থের নিউক্লিয়াসের মধ্যে যে কয়টা প্রোটন থাকে বাইরের শক্তি স্তরগুলোতে মোট সেই কয়টা ইলেকট্রন থাকে। যদি আমরা এখানে উদাহরণ হিসেবে সোডিয়ামকে নিই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। অর্থাৎ যদি আমরা বলি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং এটা নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন বিদ্যমান। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারবো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটাও হবে অবশ্যই 11, এতে কোনো সন্দেহ নাই স্বাভাবিক অবস্থায়, যদি না সোডিয়াম কোনো ইলেকট্রন দান করে বা অন্যান্য ক্ষেত্রে গ্রহণও করতে পারে। তো খেয়াল করে দেখো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, এটা আমরা পারমাণবিক সংখ্যা থেকেই বুঝতে পারছি। তাহলে যেহেতু প্রত্যেকটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে কটা প্রোটন বাইরে ঠিক সেই কটা ইলেকট্রন থাকে, তাহলে পরমাণুর ক্ষেত্রে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান হওয়া সম্ভব না। কারণ আমরা জানি প্রত্যেকটা পদার্থের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে সমান মানে ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন সংখ্যা থাকে আর কি। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু আলাদা তার মানে ইলেকট্রন সংখ্যা আলাদা হবে। কিন্তু যদি এই পরমাণুগুলো কখনো ইলেকট্রন দান করে বা গ্রহণ করে আয়ন তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে। যেমন সোডিয়াম সাধারণত একটা ইলেকট্রন দান করে দেয়, সেক্ষেত্রে সোডিয়াম আয়নের সংকেতটা আমরা এভাবে লিখি সোডিয়াম প্লাস। অবশ্যই এর নিউক্লিয়াসের মধ্যে এখনো 11টা প্রোটনই আছে, কিন্তু এখন যদি আমরা ইলেকট্রন সংখ্যা এখানে হিসাব করি তাহলে সোডিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান সমান হচ্ছে 11। যেহেতু একটা ইলেকট্রন দান করে দিছে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বাদ হয়ে যাবে হচ্ছে 10টি। একইভাবে যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করি, ম্যাগনেসিয়ামের স্বাভাবিক পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তার মানে স্বাভাবিকভাবে এর মধ্যে 11টা ইলেকট্রনে থাকার কথা। কিন্তু ম্যাগনেসিয়াম 2+ আয়ন, যখন ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে আয়ন তৈরি করে তখন কিন্তু এর ইলেকট্রন সংখ্যা গিয়ে দাঁড়ায়, মোট ছিল 12টা, এখান থেকে দুইটা ইলেকট্রন যেহেতু দান করছে তাহলে ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 12 - 2 সমান সমান হচ্ছে 10টি। তাহলে খেয়াল করো এখানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যে দুইটা আয়ন আছে, দুইটা আয়নের কিন্তু মোট ইলেকট্রন সংখ্যা 10টি করে। সুতরাং আমরা সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামকে আইসো ইলেকট্রন বলতে পারি। একইভাবে তুমি যদি নিয়নের ক্ষেত্রে দেখো, নিয়নের পারমাণবিক সংখ্যাই হচ্ছে 10, তাহলে স্বাভাবিকভাবেই নিয়নের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যেহেতু 10, এর ইলেকট্রন সংখ্যা হবে 10টি, এটাতে কোনো ভেজাল নাই। সুতরাং আমরা সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এবং নিয়নকেও পরস্পরের আইসো ইলেকট্রনিক পদার্থ হিসেবে উপস্থাপন করতে পারবো। আর যদি দেখি ধরো ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে এর নিউক্লিয়াসের মধ্যে স্বাভাবিকভাবে 9টা প্রোটন আছে, অর্থাৎ বাইরে ইলেকট্রন থাকবে 9টা। কিন্তু যেহেতু ফ্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে আয়ন তৈরি করে, তাহলে ফ্লোরাইড যে আয়নটা আছে এই আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 9, যেহেতু একটা গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করছে, তাহলে 9 + 1 সমান সমান হচ্ছে 10টি। তাহলে খেয়াল করে দেখো এখানে সোডিয়াম প্লাস মানে সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং নিয়ন পরমাণুর সাথে ফ্লোরাইড আয়নেরও মোট ইলেকট্রন সংখ্যা 10টি করে। সুতরাং এরকম যত ধরনের পদার্থ আমরা পাবো যাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে তারা সবাই হবে পরস্পরের আইসো ইলেকট্রন। অর্থাৎ সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, নিয়ন এবং ফ্লোরাইড আয়ন পরস্পরের হচ্ছে আইসো ইলেকট্রন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে যে অণু, পরমাণু বা আয়ন। অণু, পরমাণু বা আয়ন, এখানে পরমাণু আর আয়ন কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা। একটা নিয়ন পরমাণুর সাথে 3টা আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, কিন্তু অণুর কোনো কথা আমরা এখানে এখনো পাইনি। তো অণুর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা একটু দেখি আমাদের খুবই পরিচিত পানির অণু।
পানির সংকেত হচ্ছে H2O। একটু যদি আমরা এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করি তাহলে একটু দেখো, হাইড্রোজেনের একটা পরমাণুতে ইলেকট্রন থাকে হচ্ছে একটা, তাহলে যেহেতু দুইটা পরমাণু আছে তাহলে হাইড্রোজেনের এখানে মোট ইলেকট্রন সংখ্যা হবে 1 গুণ 2 প্লাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোট 8টা। তাহলে এই 8 যদি আমি যোগ করে দিই তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10টি। তার মানে পানির অণুর মধ্যে মোট ইলেকট্রন আসে হচ্ছে 10টি। এরকম ভাবে যদি আমরা কোনো অণুর ক্ষেত্রেও দেখি যে কোনো পরমাণু বা আয়নের সাথে ইলেকট্রন সংখ্যা মিলে যাচ্ছে, তাহলে ওই অণুটাকেও এই পরমাণু বা হচ্ছে আয়নের সাথে আমরা আইসো ইলেকট্রন হিসেবে উপস্থাপন করতে পারি। সুতরাং যদি কোনো পরমাণু, অণু অথবা আয়ন যে কারো যদি ইলেকট্রন সংখ্যা মিলে যায় তাহলে তাদেরকে পরস্পরের আমরা আইসো ইলেকট্রন বলতে পারবো, অর্থাৎ আইসো ইলেকট্রিক পদার্থ হিসেবে উপস্থাপন করতে পারবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর আইসো ইলেকট্রনিক পদার্থ সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তী ক্লাসে আমরা পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আমাদের পেজ বা চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।